তো এভাবেই থাকবে, ওটা চেঞ্জ হবে না। তাহলে আমি এই জিনিসটা এই রেখা বরাবর এই নিচের জটের মাউন্টিং করে দিলাম, আর একটা রেখা বরাবর উপরের যত বাঁকা নেই, উপরের যত এভাবে মাউন্টিং করবো। তাহলে দুইটার মধ্যে কি আছে? প্যারালাল জট, আর স্যাম্পলটা এরকম হয়ে যাবে, ভাঁজ হয়ে যাবে, রাইট। আর স্লিপ বরাবর যেভাবে স্লিপ যেটা ট্র্যাপিজয়েডাল টিয়ার, মানে ওখানে টিয়ারের ব্যাক টিয়ার স্যাম্পল ইকালেশনের সময় এই ফিগার ড্র করা আছে। কিভাবে স্কেল টেস্টিং মেশিনে ক্ল্যাম্পিং করতে হয় বুঝতে ফেব্রিকের স্যাম্পলটা কেমন হবে ডিউরিং টেস্টিং, দেখতে কেমন লাগছে বুঝতে এই টিয়ার টেস্টিং করার সময় আমরা যেটা পাবো সেটা হলো যে গ্রাফ পাবো, ঠিক আছে? গ্রাফ পাবো, যেহেতু স্লিপ বরাবর এটা স্লিপতে থাকবে, আর ওয়ার্ক ওয়ের ক্ষেত্রে ওয়েব ফ্রেন্ডের উপর প্রেসার করবে, ওয়েব ফ্রেন্ডের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রেন্ডের উপর প্রেসার করবে। এখানে আমরা বলেছিলাম যে যদি জ্যামড স্ট্রাকচার হয়, কম্প্যাক্ট ফেব্রিক হয়, দ্রুত ছিঁড়ে যাবে। আর যদি লুজ স্ট্রাকচার হয়, একটা ইয়ার আরেকটা ইয়ারের লোডটা পাস করে দেওয়ার কারণে ধীরে ধীরে একটা বান্ডেল ফর্মে কাজ করার কারণে টিয়ার স্ট্রেন্থ বেড়ে যাবে যদি কি হয় লুজ স্ট্রাকচার হয়। মানে সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইয়ার্ন বাই ইয়ার্ন এটা শিখতে থাকবে, দ্যাটস ওয়াই এটা এরকম হবে। তারপরে রাপচার হবে, মানে এই যে পিকগুলো আছে, পিকগুলোর গরম বের করলে টিয়ার স্ট্রেন্থ বের হবে। আচ্ছা, কতদিন আমরা এটা ডেমনস্ট্রেট করতে পারি? তারপরে আমরা প্ল্যান করা থাকে, আমরা ল্যাবের মধ্যে করি। ল্যাবের মধ্যে শুধু মাত্র এই ধরনের প্র্যাকটিসটাকে ব্যালিস্টিক পেন্ডুলাম সেন্সরে যে স্টাডি এনার্জি ছিল, ব্যালিস্টিক পেন্ডুলামটা কিন্তু কোনো ধরনের যে স্টাডি এনার্জি ছিল সেটা দেওয়ার কারণে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, ওর কারণেই ছিঁড়ে গিয়েছে। ওভাবেই ক্ল্যাম্পিং করা আছে আমাদের। আচ্ছা, এটা ছিল টিয়ারের যতটুকু অংশ হয়নি। আজকে আমরা বার্স্টিং স্ট্রেন্থ করবো। একটা প্যারাশুট ফেব্রিক ওভেন বা নিট যেটাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভেন হবে। স্পেশাল ফেব্রিক বা হাই পারফরম্যান্স ফেব্রিক, প্যারাশুট ফেব্রিক যখন আলটিমেটলি সেটা হাইস্কুলে না থেকে সেক্ষেত্রে একটু অবস্থা থাকে, একটা টোন শেপ ক্রিয়েট করে না। প্যারাশুট ফেব্রিকের ক্ষেত্রে অল ডিরেকশনের মধ্যেই প্রেশার করে, রাইট? ওভেন ফেব্রিক যখন ওভেন নিক নন ওভেন লেস যেখানেই হোক না কেন, যখন মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়, যখন প্র্যাকটিক্যাল ইউজিং এর সময় মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হবে, ওই মাল্টি ডিরেকশনের ফোর্স অ্যাপ্লাই এগেইনস্টে ওই ফেব্রিকে কিরকম বিহেভিয়ার শো করে, এটাই বার্স্টিং স্ট্রেন্থ। বুঝতে পারছো? টেনজার স্ট্রেন্থ অ্যাক্সিয়াল লোডিং, ওয়ার্ক বাই ওয়েবকে বলতেছে, রাইট? স্যাম্পল প্রিপেয়ার করতেছি, ওয়ার্ক বাই টেনজার স্ট্রেন্থ, ওয়েব বাই টেনজার স্ট্রেন্থ, এটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যাক্সিস বরাবর কাজ করতেছে সবসময়। অ্যাক্সিয়াল লোডিং বলে এটাকে, রাইট? অ্যাক্সিয়াল লোডিং বা বার্স্টিং যেটা সেটা মূলত মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয় বিভিন্ন ডিরেকশনে। এটা যদি বলা সুবিধা যে ওভেনের জন্য বার্স্টিং করবো, এটা আমরা সুবিধা ইন্ডিকেট জন্য শুধু আমরা সবসময় ক্লিয়ার করবো বা বার্স্টিং করতে বলবো না। কিছু ল্যাবের আমাদের বলে থাকে যে আমরা ওভেন নিট ফেব্রিকের জন্য সবসময় বার্স্টিং করবো। হ্যাঁ, নিটের জন্য সবসময় বার্স্টিং করি, কারণ নিটের যে ফেব্রিক সেখানে ওয়ার্ক এবং ওয়েব বলে কিছু নাই। যেহেতু ডিরেকশন নাই, অ্যাক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে কোন বরাবর অ্যাপ্লাই করতেছি এবং সেটা লুপ ফর্মে থাকে, ইউনিডিরেকশনাল ফর্মে থাকে না। হ্যাঁ, ওয়ার্ক এবং ওয়েব ইউনিডিরেকশনাল ফর্মে থাকে, এটার মধ্যে অর্থোগোনাল রিলেশন হয়। লাইক ওয়ার্ক ওয়ের ক্ষেত্রে রিলেশন ক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই করি ওয়ার্ক ওয়ের ক্ষেত্রে তখন কোন লোডটা বিয়ার করে কে ওয়ার্ক বিয়ার, এটা এক ডিরেকশনে থাকে। দ্যাটস ওয়াই টেনজার লেভেলটা অ্যাকুরেট আসে। যদি আমি নিট ফেব্রিকের টেনজার করি তাহলে যদি অ্যাকুরেট আসবে না, ফ্লাকচুয়েশন হয়। দ্যাটস ওয়াই নিট ফেব্রিকের স্ট্রেন্থ মেজারমেন্টের জন্য মোস্টলি ব্যবহার করা হয় বার্স্টিং স্ট্রেন্থ, বা যদি এমন না নিটের সাথে বার্স্টিং করতে হবে। এর নিচে আমি যেখানে ব্যবহার করতেছি সেখানে ওই ফেব্রিকের উপর যদি মাল্টি ডিরেকশনাল ফোর্স অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে আমরা ওই ফেব্রিকের পারফরমেন্স করে করার জন্য বার্স্টিং স্ট্রেন্থ ইউজ করি। যেমন প্যারাশুট ফেব্রিক ওভেন ফেব্রিকের হয়, তাহলে ওভেন ফেব্রিক প্যারাশুট সেখানে আমরা করবো, সেখানে অবশ্যই বার্স্টিং করবো। ঠিক আছে, যদি আমরা কোনো একটা ওয়ার্ক গার্মেন্টসের জন্য বার্স্টিং করতে যাই, এই এলবো বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমি যখন ফোর্স অ্যাপ্লাই করেছি সেখানে মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর, এলবো এবং নিতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন কোনো গার্মেন্টসের ক্ষেত্রে যখন করে থাকি তখন এই দুই বরাবর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বার্স্টিং স্ট্রেন্থ অ্যাপ্লাই হয়। বার্স্টিং স্ট্রেন্থ ব্যবহার হয়। আমি যদি এই ধরনের ফেব্রিক এখানে যদি আমি চাইলে একটা কনস্ট্রাক্টেড ফেব্রিক এলবো বরাবর নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে এই অংশের জন্য বা এই ফেব্রিকের জন্য সিম্পারের জন্য আমি করতে পারি বার্স্টিং স্ট্রেন্থ করতে পারি কত মেগাপিক্সেল ক্যারি করতে পারি। এখন তোমরা ল্যাবে যেটা করেছো বার্স্টিং স্ট্রেন্থ সেটা কেমন ছিল? ডায়াফ্রাম বার্স্টিং স্ট্রেন্থ, রাইট?
স্ট্রেস যদি আমি একটা স্কিমেটিক ড্র করি, এটা লেন্থ একটা পিস্টন, প্রেসার গেজ গজ লাগানো আছে, প্রেসার গেজ লাগানো আছে, এখানে কি আছে, ফ্লুইড আছে, এখানে রাবার ডায়াফ্রাম আছে, আর উপরে আমরা ক্ল্যাম্পিং এর সাহায্যে ফেব্রিকটাকে মাউন্টিং করে দিয়েছি। এখানে একটা রাবার ডায়াফ্রাম আছে, রাইট, রাবারের ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়াল একটা স্ট্রেচ প্রপার্টি আছে, সেই কতটুকু পরিমাণে স্ট্রেচ হতে পারে, ইউরোপের হতে পারে, এবং সেটা অবশ্যই সবসময় একরকম মিলে শুরু স্ট্রেচ হবে। আবার আগে আমাদের ফিরে আসবে রাবার ডায়াফ্রাম ব্যবহার করা হবে। আর আমি পিস্টনকে চাপ দেই, এখানে একটা নন কম্প্রেসেবল ফ্লুইড আছে, গ্লিসারিন হতে পারে, তোমাদের কি আছে, গ্লিসারিন আছে। কেন গ্লিসারিন দেওয়া হলো এটা একটু ব্যাখ্যা করতে হবে। Why glycerin? Why not other liquid or gas? অন্য গ্যাস লিকুইড হতে পারে কি? আচ্ছা, গ্যাস তো লিকুইড হবে না। এখন সেটা একটু তোমরা ব্যাখ্যা করবা। নিজে থেকেই তোমরা সার্কিট প্রশ্ন করবা। আচ্ছা, এখন দেখো ডায়াফ্রাম বাস্টিং টেস্টিং এর মধ্যে নিচে যে অংশটুকু আছে ওটা আলটিমেটলি ওখানে একটা চাপ দিবে, রাইট? রাবারে চাপ দিবে, রাবারে চাপ দিলে রাবার কি হবে? এক্সপ্যান্ড হবে, স্ট্রেচ হবে। রাবার স্ট্রেচ হয়ে আলটিমেটলি উপরে যে ফেব্রিক ক্ল্যাম্পিং করা আছে ফেব্রিকে স্ট্রেচ হবে, রাবারটা স্ট্রেচ হবে, এই ফেব্রিকটা কি হবে? স্ট্রেচ হবে। একটা পর্যায়ে গিয়ে ফেব্রিকের লোয়েস্ট এক্সটেনশন পয়েন্টে ফিরে যাবে ফেব্রিক। আমাদের সিআরই প্রিন্সিপালে কাজ করে, এগুলো মেশিন সিআরই প্রিন্সিপালে কাজ করে, মানে এখানে যেটা হবে রাবারটা ধীরে ধীরে এক্সপ্যান্ড হচ্ছে না, রাবারের এক্সপেনশন অনেক বেশি থাকে ফেব্রিকের থেকে, যে ফেব্রিকটা আমরা ব্যবহার করবো তার এক্সপেনশন থেকে রাবারের এক্সপেনশন অনেক বেশি। দ্যাটস ওয়াই রাবারটা ফিরে যাবে না, ফেব্রিক ফিরে যাবে। যখন ধীরে ধীরে প্রেসার বাড়াতে থাকবো, এটা প্রেসার গেজে ইন্ডিকেট করবে কত ডিগ্রি, কত প্রেসারে, কত কিলোপাস্কেল প্রেসারে, কত মেগাপাস্কেল প্রেসারে এটা ফিরে গেল, এটা তো অবশ্যই আমরা দেখতে পাবো। কিন্তু যখন আমরা এখানে প্রেসার বাড়াতে থাকবো, পিস্টনটাকে পিস্টনটাকে আমি এখানে বরাবর লেফট ডিরেকশনে প্রেস করতেছি, তাহলে এই ফ্লুইডটা আলটিমেটলি রাবারটাকে কি করবে? এক্সপ্যান্ড করবে। রাবার এক্সপ্যান্ড হতে থাকবে, এই রাবারের এক্সপেনশনটা আলটিমেটলি কোথায় চলে যাবে? ফেব্রিকে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ বার্স্টিং স্ট্রেংথ, বার্স্টিং ফোর্সটা ফেব্রিকে চলে যাবে। ফেব্রিকে যাওয়ার সময় বার্স্টিং প্রেসার যেটা পরে কি হবে, একটা পর্যায়ে গিয়ে ফেব্রিকটা ছিঁড়ে যাবে। ফেব্রিক কখন ছিঁড়বে? ফেব্রিকের যে লোয়েস্ট এক্সটেনশন পয়েন্ট, যে পয়েন্টে গিয়ে ফেব্রিকটা কি হচ্ছে না, এক্সটেন্ড হচ্ছে না, সেই পয়েন্টে ফেব্রিক ছিঁড়ে যাবে, বার্স্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। প্রথমে আমরা স্যাম্পল দিয়ে মেজার করবো কি বল প্রেসার, প্রেসার যেহেতু বুঝতে পারতেছি নিউট্রাল প্রেসার অথবা নিউট্রাল প্রেসার, আমরা কি করবো আর প্রেসারটা আমরা প্রেসার বেস থেকে পাবো, বা কত রেডিয়েশন যদি হয় কম্পিউটার যদি হয় মেশিনের সবুজ কত প্রেসারে কি ছিঁড়ে গেল গ্রাফও সবুজ, যেহেতু এক্সটেনশন হচ্ছে। যখন ফ্লুইডের প্রেসার বাড়াতে থাকবো এটা ধীরে ধীরে এক্সটেনশন হবে, এক্সট্যান্ড হবে। এই এক্সপ্যান্ড বা এক্সটেনশন বা এক্সটেন্ড হওয়ার সময় ধীরে ধীরে এক্সটেন্ড হচ্ছে, তাহলে এখানে ডায়াফ্রামের হাইটটা আমাদের লাগবে। রাবার ডায়াফ্রামের সাথেই তো ফেব্রিকটা থাকবে। আমি তো একটু গ্যাপ দিয়ে রাখছি, যেহেতু আমাদের মাল্টিপল, আমার কালার একটাই, গ্যাপ দিয়ে রাখছি, যদি একসাথে তো থাকবে না, দেখছো তো না? যদিও আমি এটা মুখস্থ করতে বলি না, কিন্তু পুরো একটা বিষয় ব্যাখ্যা করতে গেলে তোমাকে সেপারেট ডাইমেনশনে মনে রাখতেই হবে। আমি এবার খেলাও হবে তোমাকে মুখস্থ করতে বলছি না, যদিও টেস্ট করার সময় আমরা এই স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড যা বলা আছে দেখে দেখেই করবো, বাট পরীক্ষার জন্য কিছু লিখতে রাখতে হবে। হ্যাঁ, আসলে রাবার ডায়াফ্রাম কি করে আমরা টেস্ট করি, সেপারেট ডায়ামেনশনে এই ইভেন্টের কথা মনে রাখতে তো আমি কত থাকবে 113 মিলিমিটার থাকে না, মনে নেই 113 মিলিমিটার দিয়ে হবে। দুই ধরনের স্যাম্পল ডায়ামিটার থাকে। আচ্ছা, এখন দেখো এখানে লোয়েস্ট ব্রেকিং এক্সটেনশন পয়েন্ট যেটা থাকবে সেখানে ফেব্রিক ছিঁড়ে যাবে। স্যাম্পল দেওয়ার পরে আমরা টেস্ট করলাম, প্রেসার পেলাম P1, শুধু P1 পেয়ে কি আমরা আলটিমেটলি বলে দিয়েছিলাম? P1 প্রেসারে স্যাম্পল বার্স্ট হয়ে গেল, তাহলে কি P1 প্রেসারে স্যাম্পল বার্স্ট হলো, এটা কি আমাদের বার্স্টিং স্ট্রেংথ?
P2 আগে তো স্যাম্পল নিলাম, স্যাম্পল যে এক্সটেনশনে কি হলো যেভাবে সিধে গেল ওই বরাবর তো ডায়াফ্রামের হাইট ছিল, রাইট? ওই হাইট বরাবর প্রেসার পেলাম P1, পরে স্যাম্পল বাদে ওই হাইট বরাবর ডায়াফ্রামকে আমরা এক্সপ্যান্ড করব, সেটা পাবো P2। এই যে দুইটা রেজাল্টেন্ট মানে P1 - P2 এটাই মূলত রেজাল্টেন্ট বার্স্টিং স্ট্রেন। কারণ এটা ক্যালিব্রেশন হতো, আমার এক্সটেনশনটা যে আসলে ফেব্রিকে ইমপ্যাক্ট করে নাই, অথবা রাবারটাকে এক্সপ্যান্ড করলো, ফ্লুইডের প্রেসারটা তো রাবারকে এক্সপ্যান্ড করেছে, টোটাল প্রেসারটা তো ফেব্রিকে বলে নাই, ঠিক না? যে প্রেসারটা তুমি এখন পাচ্ছ P1 এ, সেটা তো টোটাল প্রেসার যেটা আসলে ফেব্রিকে পাস করার জন্য ব্যবহার হয়েছে, সেটা ফেব্রিকের উপর নিজে কি করে নাই, রাবারের উপর করেছে। রাবারটা যে এক্সপ্যান্ড হয়েছে, রাবারও তো কিছুটা এনার্জি ওখান থেকে অ্যাবজর্ব করে নিয়েছে, মানে সে ফেব্রিকে দেয়নি, রাবার যেহেতু আছে ওইটা ভিতর স্পেসিমেনে রাবার ওই পরিমাণ এক্সপ্যান্ড ডিসটেন্স অতিক্রম করতে গেলে কি পরিমাণ প্রেসার রাবারের উপর পড়েছে, এটা বাদ দিলে তো আলটিমেটলি ফেব্রিকের উপরে কত প্রেসার পড়ার কারণে ফেব্রিক সিলিং এসে বের করা যাবে। তাছাড়া তো এটা হবে না, কিন্তু P1 দিয়ে বের করতে হবে। রাবারটা তো ফেব্রিকের সাথে ছিল ছিঁড়ে যাওয়ার সময়, ফেব্রিক সিলিং এর রাবারের সাথে ছিল, কিন্তু রাবার ভিতর স্পেসিমেনে কি পরিমাণ এক্সপ্যান্ড কি পরিমাণ রাবারের প্রেসার পড়েছে ওই বার্স্টিং হাইট অ্যাচিভ করতে গিয়ে ওটা বাদ দিতে হবে। তাহলে তুমি অ্যাকচুয়ালি ওই প্রেসারটা ফেব্রিক উপরে কতটুকু পড়েছে, মানে আলটিমেটলি বার্স্টিং স্ট্রেন যেটা আগে বলতে হবে, এইগুলো P1 থেকে দিতে হবে। তাহলে কি হয় P2 is without sample pressure of the diaphragm. Sample ছাড়া যখন pressure ওই হাইট পর্যন্ত চলে আসে তখন pressure ব্যাপারটা কি এভাবেই করছো না তোমরা? মানে আমি যে বললাম এই মাইনাস করছো, ঠিক আছে, মাইনাস তুমি বুঝতে পারছো তো হবে না, P1 - P2 তুমি বুঝতে পারবে না। মানে আমি বলছি তুমি পড়ার সময় তো হাইট পর্যন্ত নিয়ে গেছিলে, কিভাবে গেছিলে P2 টা বের করতে কিভাবে? সেইভাবেই এইভাবে কি স্যার ওই যে ওই পর্যন্ত হাইটের কতটা বক্স একটা সাইড দেখো তো যে সকল ফেব্রিকের স্ট্রেচেবিলিটি রাবার যে রাবার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি, মানে সেই সকল ম্যাটেরিয়ালকে এখানে বাস্টিং করা যাবে না। ইন্ডাস্ট্রি ম্যাটেরিয়াল না স্যার করা যাবে স্ট্রেচেবল ম্যাটেরিয়াল বাই স্ট্রেস থেকে ব্যবহার হয় কম্প্রেশন গার্মেন্টসের জন্য, অর্থাৎ ওয়ার বরাবর লাইকরা দেব, কোরেসপন্ডিং ওয়েভ বরাবর লাইকরা দেব, এটাকে বাই স্ট্রেস ফেব্রিক বলে। মানে ওয়ার ওয়েভ দুই বরাবর লাইকরা দেব। হাই পারফরম্যান্স ফেব্রিকের মধ্যে কম্প্রেশন গার্মেন্টস ব্যবহার হয় অনেক ফিজিওথেরাপির জন্য, অনেক ক্ষেত্রে আছে না অনেক কমপ্লেক্স করে ধরে রাখতে হবে একটা জায়গায়, সেটা অর্থোপেডিক ডাক্তাররা দিতে পারে, থেরাপিস্টরা দিতে পারে ফিজিওথেরাপির জন্য। সেই ক্ষেত্রে বাই স্ট্রেস ফেব্রিকের জন্য তো এটা এমনি স্ট্রেচেবিলিটি বেশি, কারণ এখানে তুমি লাইকরা কোরেসপন্ড ব্যবহার করেছো, তাহলে কোরেসপন্ড ব্যবহার করে লাইকরাতে এমনি এক্সটেনশন করে বেশি না, তাহলে ওখানে ব্যবহার করার পর অনেক বেশি স্ট্রেচেবল হবে। ওই ফেব্রিকের যে স্ট্রেচেবিলিটি সেটা যদি রাবার ডায়াফ্রামের মধ্যে বেশি হয়, ফেব্রিকে বেশি স্ট্রেচ হয়, রাবার ডায়াফ্রাম পারতে পারতে লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে যাবে, কিন্তু ফেব্রিক বাস্ট করবে না, করবে ওর স্ট্রেচেবিলিটি রাবার থেকে বেশি। ওই ফেব্রিকের জন্য কি করতে পারবে না, বাস্টিং স্ট্রেন মেজার করতে পারবে না, এই প্রিন্সিপাল পারবা। আমরা নরমালি বাস্টিং টেস্ট করার জন্য ব্যবহার করি, নরমালি ইউনিটেশন না মাল্টিপ্লিকেশন, অর্থাৎ নরমালি ফেব্রিক তৈরি হয় তখন ফাইবার লেইং হয়, দেখছো না নরমালি করছো তো না স্যার এই সমস্যা হবে নাই সামনে পরে সেম স্যার এই জায়গায় নরমালি ফাইবারটা এমনি ইউনিটেশন লেইং হয়, লেইং হওয়ার পরে যে ওখানে নরমালি তৈরি হয়, দ্যাটস ওয়াই এখানে আমরা বাস্টিং স্ট্রেন টেস্ট করলে নরমালি মাল্টিপ্লিকেশনাল ফোর্সের এগেইনস্টে এর যে বিহেভিয়ার সেটা বের করতে পারবে অ্যাকর্ডিং টু দা আমি কোন পারপাসে ব্যবহার করতে যাচ্ছি নরমালিটাকে, বা যেগুলো ফেব্রিকে কোন পারপাসে ব্যবহার করতে চাই সেই পারপাসকে সার্ভ করবে কিনা আমাকে নিজেই টেস্ট প্রোটোকলটা ডিফাইন করতে হবে, কি কি টেস্ট করবে। তুমি এখানে অনেকগুলো টেস্ট করতেছো স্পেসিফিক্যালি, তুমি যখন নতুন করে একটা ফেব্রিক ডেভেলপ করবা, তোমার একটা ইউনিক পারফরম্যান্স যেটা তোমার দরকার, যে আমি এইটা কাজ করতে চাই, হাই পারফরম্যান্স পার্ট কাজ করতে চাই, সেক্ষেত্রে কি কি টেস্ট করবা এটা তোমাকে ডিসাইড করতে হবে যে আসলে তোমার ডেভেলপ ফেব্রিকটা ওই পারপাসকে সার্ভ করবে কিনা, ঠিক আছে। আর একটা বিষয় আছে এখানে,
যে ফেব্রিকটা হাইলি ক্রিম ফেব্রিক একটা লোয়েস্ট ক্রিম ফেব্রিক, যে ফেব্রিকের ক্রিম অনেক বেশি আর একটা ফেব্রিকের ক্রিম অনেক কম, যখন কোনো একটা ফেব্রিকের মধ্যে ক্রিম থাকে এই টেস্ট মেথডটা ক্রিমের উপরে ডিপেন্ডেন্ট। ক্রিম একই রকম ফেব্রিক স্ট্রাকচার, শুধু ক্রিম কম বেশি, মানে ইপিআই কম বেশি করে দিয়েছি, ক্রিম বেড়ে গিয়েছে বা ক্রিম কম বেশি করে দিয়েছি আমি, সেক্ষেত্রে যেটা হাইয়েস্ট ক্রিম থাকবে সেই ফেব্রিকটা দ্রুত ছিঁড়ে যাবে। হ্যাঁ সরি ভুল বললাম, ভুল না হবে। হাইয়েস্ট ক্রিমের ফেব্রিকটা পরে ছিঁড়বে, লোয়েস্ট ক্রিমের ফেব্রিকটা আগে ছিঁড়বে। কারণ ক্রিমটাকে রিমুভ করতে গেলে কিছুটা কি হবে, এক্সপেনশন হবে, ব্যবহার হবে, কিছু এক্সপেনশন ক্রিমকে রিমুভ করতে ব্যবহার হবে। এটা ক্রিম বেশি না, এটা ক্রিম বেশি না ক্রিম কম, যখন লোড অ্যাপ্লাই হবে, যেদিকে লোড অ্যাপ্লাই করুক সেই লোড অ্যাপ্লাই করালে কি হবে, এইটা এরকম হবে, স্ট্রেট হয়ে যেতে চায়। তাহলে এই ক্রিমটা, এই যে বাঁকানো অংশ ওয়েভিনেসের সাথে স্ট্রেট হয়ে গেল, তাহলে যার ওয়েভিনেস বেশি, ক্রিম বেশি, তাকে স্ট্রেট করতে গেলে একটু ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে, যেন ওকে তো আবার স্ট্রেট করতে হবে। দ্যাটস ওয়াই লোয়েস্ট ক্রিমের ফেব্রিকটা আগে ছিঁড়ে যাবে, হাইয়েস্ট ক্রিমের ফেব্রিকটা পরে ছিঁড়বে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ ডায়াফ্রাম বার্স্টিং টেস্টার, মানে ক্রিমের উপর ডিপেন্ডেন্ট। ক্রিম বিহেভিয়ারের কারণে রেজাল্টে ভ্যারিয়েশন আসে, একটা এরর আসতে পারে, রাইট? আচ্ছা, এখন আমরা দেখবো যে এই যে আমরা হাইলি স্ট্রেচেবল ফেব্রিকের জন্য যে বার্স্টিং স্ট্রেংথ টেস্ট করতে পারতেছি না এই প্রিন্সিপালে, তাহলে আমাকে তো অন্য কোনো প্রিন্সিপালে এটা মেজার করতে হতে পারে, পারে না? সেটা কি হবে? সিআরই টেস্টার বলে, এটাও সিআরই টেস্টার। তাহলে একটা কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন টেস্টার দিয়ে, অর্থাৎ টেনজার টেস্টিং মেশিন দিয়ে টেনজার টেস্ট করা যাচ্ছে, টিআরই টেস্ট করা যাচ্ছে, বার্স্টিংও করা যাবে। ইউনিভার্সাল টেস্টিং চেঞ্জ করে জব চেঞ্জ করলে অন্য একটা টেস্ট করার জন্য আবার কম্প্রেশন টেস্ট করা যায়। এখানে কম্প্রেস করে কতটুকু লোড নিতে পারবে, কম্প্রেশন লোড, সেটাও টেস্ট করা যাবে। তো আমরা এখন দেখবো যে সিআরই টেস্টিং এর মাধ্যমে আমরা বার্স্টিং টেস্ট করবো, সিআরই টেস্টিং এর মাধ্যমে। আচ্ছা, আমরা লোয়ার জ এবং আপার জ, না আপার জটা আছেই, আপার জ এবং লোয়ার জ। আপার জতে আমরা একটা টেক্সট পিকচার চেঞ্জ করে দেব, আপার জ এবং লোয়ার জ। লোয়ার জর মধ্যে এই জিনিসটা লাগাই দেব, আর আপার জর মধ্যে একটা বল দেব, বল বার্স্টিং স্ট্রেট টেস্টার বলা হয়। সিআরই স্ট্রেট টেস্টার বা টেস্ট ইকুইপমেন্টের মধ্যে আপার জ এবং লোয়ার জ আছে না, লোয়ার জ ফিক্সড, আপার জ মুভ করে, আপার জ অ্যাক্সিয়াল বরাবর মুভ করে, উপরে যেতে পারে নিচে যেতে পারে, রাইট? আর উপরে নিচে যে যাবে এই ডায়ামিটারটা 25 মিলিমিটার। আপার জর মধ্যে আমরা আপার জর যে অংশটা আছে সেই অংশের মধ্যে এই একটা বল সহ একটা ইকুইপমেন্ট ফিক্সচার বলে, এটাকে চেঞ্জ করে রাখবে। আপার যত উপরে যেতে পারে নিচেও নামতে পারে, আর লোয়ার যত ফিক্সড এই বরাবর ফেব্রিক থাকবে। যখন খুব হাইলি স্ট্রেচেবল ফেব্রিক হবে তখন এই যে লোয়ার জয়ের মধ্যে যে অংশটা আছে, ইনগ্রাফট অংশটা আছে, সেটা আরো বেশি পরিমাণে ডেপথ থাকবে। মানে এটা চেঞ্জ করা যাবে, সবসময় চেঞ্জ করা যাবে। এই বলটা ফিক্স থাকলেও বলের ফিচারটা তো 25 মিলিমিটার ডায়ামিটারের বল থাকবে, যে বলটা কম্প্রেশন টেস্ট করবে, নিচের দিকে যাবে। অর্থাৎ লোয়ার জ আপার যত আপওয়ার্ড ডিরেকশনে যেতে পারে, ডাউনওয়ার্ড ডিরেকশনে যেতে পারে। তা আমরা কি করব, আমাদের সিআরই টেস্টিং এর মাধ্যমে বল বার্স্টিং টেস্টিং এর জন্য যদি আমরা
টিয়ারিং টেস্টিং ইকুইপমেন্টকে ব্যবহার করতে চাই, তাহলে আপার জর মধ্যে বল সহ যে ফিক্সারটা আছে সেই ফিক্সারটা অ্যাড করে দেবো। সেটা সবসময় অ্যাক্সিয়াল লোডিং দিবে কম্প্রেশন ডিরেকশনে, নিচের দিকে। তাহলে নিচের দিকে আসতে থাকবে। এখানে কি হবে, এই যে নিচের যে ইনগ্রাফট পোর্শনটা যেখানে আসলে ফেব্রিক স্যাম্পলটা মাউন্টিং করা হবে, তার নিচে কি থাকবে, হাফ সার্কেল করা থাকবে। সেটা ডেপ অ্যাকর্ডিং টু দ্য ফেব্রিকের স্ট্রেচেবল বেসিস করে ডেপ কম বেশি হতে পারে। যদি মনে হয় যে অনেক বেশি পরিমাণে স্ট্রেচেবল, দ্যাটস ওয়াই সবচেয়ে বেশি ডেপথের যে লোয়ার জ এটাকে ব্যবহার করবো ফর বল বার্স্টিং টেস্টিং। তাহলে কি হবে, এটা প্রেস করবে। এখানে তো আর কোনো ধরনের ফ্লুইড নাই, এখানে P1 P2 বের করার দরকার নাই। দরকার আছে ডিরেক্টলি এই বল দিয়ে ফেব্রিকের উপরে ডিরেক্টলি বার্স্টিং স্ট্রেন করতেছে, বার্স্টিং ফোর্স করতেছে। এখানে কিন্তু আগে থেকে প্রেসার বের করেছিলাম, এখানে শুধু ফোর্স বের করব। বার্স্টিং ফোর্স কত ফোর্সে ছিঁড়ে যায়। আগে থেকে প্রেসার বের করেছিলাম না, ফ্লুইডের প্রেসারটা আলটিমেটলি বার্স্টিং প্রেসার বা বার্স্টিং স্ট্রেংথের প্রেসার ইউনিটে বের করেছিলাম আমরা, প্যাসকেল ইউনিট, কিলোমিটার পার মিনিট। আর এখানে শুধু ফোর্স ইউনিটে বের করেছিলাম। আবার যেটা নিচের ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করব। স্যার স্যার ধরে রাখার জন্য ওই ক্ল্যাম্পিং থাকবে, দুই সাইডে ক্ল্যাম্প তো ধরে রাখতে হবে, এই দিকে থাকবে না, স্যার বলটা ক্ল্যাম্পার থাকবে। বলটাকে আছে স্যার যাতে ইউনিডাইরেকশনে আর কি ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারি। এই জন্য এটা ইউনিডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে বলের কারণে মাল্টি ডিরেকশন হয়ে যাচ্ছে। Multi-direction বলটা তো গোল, এটা তো এই ডিরেকশনে সে প্রেস করতেছে। তোমাদের তো একটু আগে যেটা রাবার ডায়াফ্রাম, এটা তো এই বরাবর যাচ্ছে আসলে, কিন্তু মাল্টি ডিরেকশন হয়ে যাচ্ছে। যদিও আপার জটা লোয়ার ডিরেকশনে আসছে, কম্প্রেসিভ ডিরেকশনে আসছে, বাট বলটা মতো আছে আর বলটা এদিকে পড়বে, তখন মাল্টি ডিরেকশন হয়ে যাবে। ওই ফোর্সটা মাল্টি ডিরেকশনে আসবে, এটাকে বল বার্স্টিং স্ট্রেন বলা হয়। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো, টিয়ারিং এবং এটা সম্পর্কে। বুধবারে ক্লাস হবে, হ্যাঁ?